আজকে আমরা পলিটির ক্লাস করব। তো পলিটির ক্লাস যেটা করবো আজকে আমরা ইন্ডিয়ান জুডিশিয়ারি, আমাদের যে জুডিশিয়াল সিস্টেম সেটা কেমন, সেটা কিন্তু আজকের ক্লাসে আমরা দেখবো। দেখো, জুডিশিয়ারি সিস্টেম মানে কি বিচার ব্যবস্থা। আমাদের যে বিচার ব্যবস্থা আছে সেই বিচার ব্যবস্থা দুটা জিনিসকে ব্যালেন্স করে চলে। একটা হচ্ছে সোশ্যাল জাস্টিস, মানে সামাজিক ন্যায় বিচার, মানে সমাজের সকলকে সমানভাবে ন্যায় দেওয়া, মানে কারো প্রতি পক্ষপাতিত্ব না করা, এটা হচ্ছে সোশ্যাল জাস্টিস। আর এটা কি ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস মানে ইন্ডিভিজুয়াল, দেখো এটা সামাজিক ন্যায় বিচার সমাজের সবার জন্য। আর এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রাইটস, যেগুলো মানুষের আছে, মৌলিক যে অধিকারগুলো আছে মানুষের, সেগুলোর মধ্যে ব্যালেন্স করা। এবার এই ব্যালেন্স কেন করতে হয়? অনেক সময় কি হয়, এই মৌলিক অধিকার আমরা যদি মনে করো কারো মৌলিক অধিকার দিই, কোর্ট যদি মৌলিক অধিকার দেয় কারো, সেক্ষেত্রে অনেক সময় সামাজিক ন্যায় বিচার বিঘ্নিত হয়। আবার অনেক সময় সামাজিক ন্যায় বিচারের জন্য কোনো মানুষের মৌলিক অধিকার বিঘ্নিত হয়। তো এই দুটাকে ব্যালেন্স করা কাজ কার? আমাদের বিচার বিভাগে। আমাদের বিচার বিভাগকে কি বলে? কনস্টিটিউশনের কিপার বলে, তাই তো? আমাদের বিচার বিভাগ কনস্টিটিউশন পার্ট 3 আর পার্ট 4 কে কি করে? ওটাকে রক্ষা করে। আর কি আমাদের যে প্রিয়াম্বলে প্রমিস করা হয়েছে যে আমাদের সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস দিবে, এই জাস্টিসটা কিন্তু দিবে কে? আমাদের ইন্ডিয়ান জুডিশিয়ারি, বিচার বিভাগ দিবে। ঠিক আছে? আর বিচার বিভাগ যখন কোনো বিচার বিভাগে কিছু ডাইরেক্টিভও দেওয়া আছে, মানে ওদেরকে কিছু করণীয় আছে, যেগুলো কি সোশ্যাল ইকুয়ালিটি আনতে হবে ওদেরকে বিচারের মাধ্যমে। তারপরে স্ট্রিক্ট লিগাল প্রিন্সিপালস অ্যাপ্লাই করতে, লিগাল প্রিন্সিপালকে স্ট্রিক্টলি অ্যাপ্লাই করতে হবে। কাকে করতে হবে? বিচার বিভাগকে। আর কি ইমোশনাল অ্যাপিলস, মানে ইমোশনাল অ্যাপিলস থেকে দূরে থাকতে হবে। ঠিক আছে? মানে মানে কোনো বিচার যখন করবে ওরা, তখন কিন্তু কোনো ইমোশনের উপর কাজ হবে না। কাজটা কিছু হবে? ইমোশনলেস, শুধু তথ্য প্রমাণের উপর তারা বিচার করবে। এবার দেখো, আমাদের যে জুডিশিয়াল সিস্টেম আছে তার কিছু বাউন্ডারিজ আছে। দেখো, প্রথমে দেখতে হবে আমাদেরকে, দেখো লেজিসলেচার আর এক্সিকিউটিভ কি। লেজিসলেচার কাকে বলে? এমপি এমএলএ যারা আছে, এমপি এমএলএ, এদেরকে আমরা লেজিসলেচার বলি। ঠিক আছে? এবার এই এমপি এমএলএদের মধ্যে কেউ মুখ্যমন্ত্রী হয়, বিভিন্ন মন্ত্রী হয়, বা প্রধানমন্ত্রী হয়, সে ক্যাবিনেট মিনিস্টার হয়, তারা হচ্ছে এক্সিকিউটিভ। ঠিক আছে? আমাদের দেশের ক্ষেত্রে কিন্তু লেজিসলেচারের মধ্যে এক্সিকিউটিভ থাকে। ঠিক আছে? লেজিসলেচারের মধ্যে এক্সিকিউটিভ থাকে আমাদের দেশের মধ্যে। কিন্তু আবার আমেরিকায় কিন্তু সেই জিনিসটা আলাদা। আমেরিকায় কিন্তু লেজিসলেচার আলাদা হয়, আবার যারা মন্ত্রী হয় এক্সিকিউটিভ, তারা কিন্তু আলাদা হয়। যাই হোক, এবার এই যে লেজিসলেচার এক্সিকিউটিভের কোনো পলিসি, যে পলিসিটা মনে করো সংবিধান সম্মত, সেরকম কোনো পলিসিতে জুডিশিয়াল সিস্টেম ইন্টারভিন করতে পারবে না। ঠিক আছে? মাস্ট নট ওভারস্টেপ করতে পারবে না। কোনো লিগাল পলিসি যদি কনফ্লিক্ট না তৈরি করে সংবিধানের সঙ্গে, সেক্ষেত্রেও কিন্তু জুডিশিয়াল সিস্টেম এদের মধ্যে কোনো ম্যান্ডেট দিতে পারবে না। মানে সংসদ নিজের কাজ নিজের মতো করবে, জুডিশিয়াল সিস্টেম নিজের কাজ নিজের মতো করবে, কেউ কারোর উপর কি করবে? কারো কাজে ইন্টারফেয়ার করবে না। কিন্তু কখন ইন্টারফেয়ার করতে হবে? যখন ওটা লকে ভায়োলেশন করবে, কনস্টিটিউশনকে বা স্ট্যাটুটরি প্রভিশনসকে যখন ভায়োলেট করবে কোনো, মানে এদের কোনো কাজ, তখন তারা ওটাতে হস্তক্ষেপ করতে পারবে, কিন্তু তার আগে কিন্তু পারবে না। এবার দেখো, আমাদের যে জুডিশিয়াল সিস্টেম আছে, বিভিন্ন কোর্টগুলো আছে, তার হায়ারার্কি কেমন? দেখো, সবচেয়ে উপরে কি আছে? আমাদের সুপ্রিম কোর্ট আছে, তাই তো? ভারতের সুপ্রিম কোর্ট আছে সবচেয়ে উপরে। সুপ্রিম কোর্টের আন্ডারে কি থাকে? হাইকোর্ট থাকে। হাইকোর্টের আন্ডারে কি থাকে? ডিস্ট্রিক্ট কোর্ট থাকে। ডিস্ট্রিক্ট কোর্ট আবার দুভাগে ভাগ করা থাকে, একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট থাকে, যেখানে ক্রিমিনাল যেগুলো মামলা হয় সেগুলোর নিষ্পত্তি হয়। একটা হচ্ছে সিভিল কোর্ট থাকে, সিভিল মামলা নিষ্পত্তি হয় যেখানে। দেখো, আমরা যে সুপ্রিম কোর্ট দেখি, সুপ্রিম কোর্ট কিন্তু 26 জানুয়ারি 1950 চালু হয়েছিল, তাই তো? 28 জানুয়ারি 1950 প্রসিডিং শুরু হয় এখানে, প্রথম কেস টেস দেখা 28 জানুয়ারি 1950 থেকে শুরু হয়। আর কি 1958 কিন্তু এই বিল্ডিং, যে এখনকার যে সুপ্রিম কোর্টের বিল্ডিং আছে, সেটাতে কিন্তু শিফট হয়েছিল। যে সুপ্রিম কোর্টের জাজ থাকে তার টেনিয়ার 65 বছর থাকে, মানে তাদের 65 বছর এজ পর্যন্ত তারা জাজমেন্ট দিতে পারে। সুপ্রিম কোর্টে মোট কটা জাজ থাকে? এখন হচ্ছে 38টা। ঠিক আছে? 38 মানে 37 জন, আর তার সঙ্গে একজন হচ্ছে চিফ জাস্টিস। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এখন কি আছে? সূর্যকান্ত, তাই তো? সূর্যকান্ত। দেখো, এখনো পর্যন্ত 40,000-এরও বেশি কেস কিন্তু
সুপ্রিম কোর্ট নিষ্পত্তি করেছে। ঠিক আছে, সুপ্রিম কোর্ট কি, দেখো গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন বলে সুপ্রিম কোর্টকে, আমাদের ভারতের ফেডারেল কোর্ট, এটাই হাইয়েস্ট কোর্ট অফ আপিল, মানে আমাদের দেশের সবচেয়ে বড় কোর্ট যেটাতে আমরা অ্যাপিল করতে পারবো সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। রিট ইস্যু করতে পারে আর্টিকেল 32, এর আগে যখন আমি ফান্ডামেন্টাল রাইটস পড়েছিলাম তখন বলেছিলাম যে আর্টিকেল 32 সুপ্রিম কোর্টকে কি পাওয়ার দেয়, রিট ইস্যু করার পাওয়ার দেয়। রিট ইস্যু কেন করে সুপ্রিম কোর্ট? ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারগুলোকে রক্ষা করার জন্য। আর সুপ্রিম কোর্টের প্রসিডিং কিন্তু ইংলিশে হয় শুধু। এবার দেখো সুপ্রিম কোর্টে যে জাজ হয়, সে জাজকে কিভাবে নির্বাচন করা হয়। দেখো সুপ্রিম কোর্টে জাজকে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হয়। এবার যে জাজ হবে তাকে কমসে কম তার আগে 5 বছর হাইকোর্টে তাকে জাজ হিসাবে থাকতে হবে পরপর, বা একটা হাইকোর্টে, মাল্টিপল হাইকোর্টেও 5 বছর জাজমেন্ট দিতে পারে, বা 10 বছর অ্যাডভোকেট থাকতে হবে কোনো হাইকোর্টে, তাহলে সে কী হবে, হাইকোর্টের সুপ্রিম কোর্টের জাজ হবে। আর কি একটা ডিস্টিংগুইশ জুরিস, যেটাতে চিফ জাস্টিস থাকবে, তারপর আরও দুটো সিনিয়র মোস্ট জাজ থাকবে, তারা কিন্তু এদের মধ্যে থেকে চুজ করে যে কাকে জাজ করা হবে। এবার রিমুভালও করা যায়, যদি রিমুভাল কে করতে পারে, সংসদ করতে পারে। কোনো জাজকে যদি রিমুভ করতে হয়, সে জাজ যদি কোনো মিসকন্ডাক্ট করে থাকে, তাহলে সেই জাজটা কী হয়, রিমুভ করা যায়। সেটা কে করে, সংসদ করে। সংসদ কেমন করে, দুটো হাউস আছে সংসদের, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা, তাই তো, লোহার হাউস আপার হাউস বলো। লোকসভা রাজ্যসভা দুটাতে কি হয়, প্রথমে তো প্রেজেন্ট থাকতে হয় টু থার্ড, ঠিক আছে, যতজন আছে তার মধ্যে 2/3 জনকে প্রেজেন্ট থাকতে হয়। সে যতজন প্রেজেন্ট আছে, ও প্রেজেন্ট হয়ে গেল 2/3, মিনিমাম 2/3 প্রেজেন্ট থাকতে হয়, তার বেশিও থাকতে পারে। মনে করো সবাই প্রেজেন্ট হলো, তার মধ্যে থেকে হ্যাঁ ভোট দিতে হয় যে হ্যাঁ সরাবে ওকে, সেরকম 2/3 ভাগকে হ্যাঁ ভোট দিতে হয়। মানে 300 জন থাকলে 200 জনকে হ্যাঁ ভোট দিতে হয়, তাহলে কিন্তু সেই জাজকে রিমুভ করা যায়। সেটা দুটো হাউস থেকে পাস করাতে হয়। এখনো পর্যন্ত কিন্তু কোনো জাজকে এভাবে রিমুভ করা হয়নি। দেখো তারপরে আমাদের জুডিশিয়াল সিস্টেম সেকেন্ড মোস্ট কোর্ট কি, হাইকোর্ট, তাই তো। হাইকোর্ট আমাদের দেশে 25টা হাইকোর্ট আছে নেশন ওয়াইড, তাই তো। কিছু কিছু ইউনিয়ন টেরিটরি একটা হাইকোর্টের মধ্যে পড়ে, যেমন কাশ্মীরে যদি দেখো, তো শ্রীনগর হাইকোর্টের মধ্যে কাশ্মীরের তো জুরিডিকশন পড়েই, আবার লাদাখেরও জুরিডিকশন পড়ে। চণ্ডীগড় হাইকোর্টে পাঞ্জাব তারপরে হরিয়ানা দুজনের জুরিডিকশন পড়ে। দিল্লি একমাত্র ইউনিয়ন টেরিটরি যাদের নিজস্ব হাইকোর্ট আছে, দিল্লি হাইকোর্ট, ঠিক আছে। আর এই হাইকোর্টে জাজদের টেনিয়ার কথা হয় 62 বছর। কিভাবে রিমুভ করা যায় এদেরকে, সেম ভাবে যেভাবে সুপ্রিম কোর্টে জাজকে রিমুভ করা হয়, সেম ভাবে সংসদীয় রিমুভ করতে পারে। এদের একটা সুপারভাইজারি পাওয়ার থাকে। হাইকোর্ট কি করে, সুপারভাইজ করে ডিস্ট্রিক্ট কোর্টগুলোকে, যে ওরা ঠিক মতো প্রসিডিং করছে কিনা, ঠিক মতো কাজ করছে কিনা। হাইকোর্ট ফান্ডামেন্টাল রাইটসকে এনফোর্স করতে পারে, আর্টিকেল 226 হাইকোর্টকে পাওয়ার দেয় যে হাইকোর্ট মানুষের ফান্ডামেন্টাল রাইটস মানে এনফোর্স করার জন্য রিট জারি করতে পারে। এবার দেখো প্রত্যেকটা গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্ট হোক বা ইউনিয়ন গভর্নমেন্ট হোক, এদের একটা করে লিগাল অ্যাডভাইজার থাকে। এদেরকে কি বলে, স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে বলে এটা অ্যাডভোকেট জেনারেল, আর যদি আমরা দেখি যে ইউনিয়ন গভর্নমেন্টের ক্ষেত্রে বলে অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, অ্যাটর্নি জেনারেলকে আমরা দেখতে পাই আর্টিকেল 76-এ পাওয়া যায়, আর অ্যাডভোকেট জেনারেলের কথা আমরা আর্টিকেল 165-এ পাই। ঠিক আছে, তাহলে এরা কি, এরা আসলে সরকারের উকিল। সরকারের উপর যদি কোনো কেস হয় তখন এরা হচ্ছে সেই কেসে নিষ্পত্তি করে। এদের অ্যাপয়েন্ট কে করে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া করে অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রে। তার জন্য সুপারিশ কে করে, প্রধানমন্ত্রী করে। সেমভাবে এখানে গভর্নর করে, তার জন্য সুপারিশ কে করে, মুখ্যমন্ত্রী করে। কোয়ালিফিকেশন কি থাকতে হয় অ্যাটর্নি জেনারেলের, একটা সুপ্রিম কোর্টে জাজের যে কোয়ালিফিকেশন, সেম কোয়ালিফিকেশন থাকতে হয় অ্যাটর্নি জেনারেলের। সেমভাবে একটা হাইকোর্ট জাজের যে কোয়ালিফিকেশন, সেম কোয়ালিফিকেশন থাকতে হয় একটা অ্যাডভোকেট জেনারেলের। এবার কি, এদের একটা পাওয়ার আছে, এরা কিন্তু পার্লামেন্টের বিভিন্ন প্রসিডিংয়ে কিন্তু অংশগ্রহণ করতে পারে, বক্তৃতা দিতে পারে, স্পিচ দিতে পারে, বক্তৃতা দিতে পারে, ওখানে অংশগ্রহণ করতে পারে। কিন্তু ওদের কোনো পার্লামেন্টে ভোটের অধিকার থাকে না, মানে যে বিভিন্ন আইন পাস হওয়ার জন্য যে ভোট দিতে হয় সেইগুলো কিন্তু ওদের অধিকার থাকে না। সেমভাবে অ্যাডভোকেট জেনারেলও, এটা বিধানসভা আছে, বিধানসভায় কিন্তু অংশগ্রহণ করতে পারে, স্পিচ দিতে পারে, কিন্তু সেখানে ওদের কোনো ভোটার অধিকার থাকে না। এবার দেখো তারপরে কি কোর্ট আছে, ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, তাই তো।
দেখো আমাদের ডিস্ট্রিক্টের যে মেন জাজ হয় তাকে ডিস্ট্রিক্ট জাজ বলে। সে কোথায় বসে? ডিস্ট্রিক্ট জাজ কোর্টে বলে, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে বসে। তার সেম একটা ডিএম এর যেমন পাওয়ার থাকে, ডিস্ট্রিক্ট জাজেরও সেম পাওয়ার থাকে, সেম প্রিভিলেজ থাকে। আর সিভিল, দেখো এই ডিস্ট্রিক্ট জাজ, আমাদের যে কোর্ট আছে ডিস্ট্রিক্ট জাজ কোর্ট দুভাগে ভাগ হয়, একটা হচ্ছে সিভিল কোর্ট, একটা হচ্ছে ক্রিমিনাল কোর্ট। এরা মনে করে এদের স্তর থাকে। সিভিল কোর্ট মানে যেখানে দেওয়ানি মামলা বা সিভিল মামলা, যেখানে দুটো মানুষের মধ্যে বিবাদ বা ডিসপিউট, যেখানে কোনো ক্রাইম হয়নি সেরকম মামলা নিষ্পত্তি হয় সিভিল কোর্টে। আর ক্রিমিনাল কোর্টে যেখানে ক্রাইম হয়েছে সেগুলো মামলা নিষ্পত্তি হয়। একদম হাইয়েস্ট ডিস্ট্রিক্ট লেভেলে হাইয়েস্ট কিন্তু এই যে ডিস্ট্রিক্ট যে জাজ হয় সে কিন্তু সিভিল মামলারও দেখে, আবার ক্রিমিনাল মামলাও দেখে, একদম হাইয়েস্টে। তার আগে হায়ারার্কি থাকে, আরও অনেকগুলো ছোট ছোট কোর্ট থাকে তাদের নিচে। যেমন দেখো যদি সিভিল মামলার ক্ষেত্রে দেখো, সবচেয়ে প্রথমে দেখা যাচ্ছে মুন্সিপ কোর্ট, ঠিক আছে, মুন্সিপ আদালত থাকে। সেই মুন্সিপ আদালতে প্রথম কেস হয় কোনো জায়গা জমি বিবাদ বা এই ধরনের বিবাদের ক্ষেত্রে। সেই কেসটা পরবর্তীকালে কোথায় যায়? সাব জাজ কোর্টে যায় বা অ্যাডিশনাল জাজ কোর্টে যায়। তারপরে সেটা ডিস্ট্রিক্ট জাজের কোর্টে যায়, যেখানে ডিস্ট্রিক্ট জাজ কোর্টে যায়, যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ করে, তাই তো। তারপরে সেখানে না হলে সেটা হাইকোর্টে যায়, দেন সুপ্রিম কোর্টে যায়। এদিক থেকে দেখতে গেলে দেখো, যেটা ক্রিমিনাল কোর্ট আছে, ক্রিমিনাল কোর্টে প্রথমে যায় ম্যাজিস্ট্রেট কোর্টে, ঠিক আছে। ম্যাজিস্ট্রেট কোর্টের কিন্তু লিমিটেশন আছে, এটা 2 বছরের বেশি সাজা দিতে পারে না, আর 1000 টাকার ফাইন নিয়ে বেশি করতে পারে না। ম্যাজিস্ট্রেট কোর্টের পর থাকে যে অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ কোর্ট। এই অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ কোর্ট কিন্তু 10 বছরের বেশি সাজা দিতে পারে না। তারপরে কি হয়? ডিস্ট্রিক্ট সেশন জাজ কোর্ট, ঠিক আছে। ডিস্ট্রিক্ট সেশন জাজ কোর্টে কে বসে? ওই ডিস্ট্রিক্ট জাজই বসে, একজনই। ওই সিভিল মামলাও দেখে একদম হাইয়েস্ট র্যাঙ্কে, আবার ক্রিমিনাল মামলাও দেখে। এরা কিন্তু সব ধরনের সাজা দিতে পারে, আবার ডেথ পেনাল্টিও দিতে পারে, তবে ডেথ পেনাল্টিটা ওদেরকে হাইকোর্টের কাছ থেকে কনফার্মেশন নিতে হয়। এবার দেখো, এগুলো দেখলাম। রেভিনিউ, মনে করো আয় সংক্রান্ত, ট্যাক্স সংক্রান্ত মামলার ক্ষেত্রে এগুলো কোর্টে কিন্তু আমরা যাই না, আমাদের জন্য তার জন্য আলাদা কোর্ট আছে। সবচেয়ে নিচের স্তরে যদি দেখি তাহলে কোর্ট অফ তহসিলদার বলে বা নাইব তহসিলদার বলে, এখানে রেভিনিউ, ল্যান্ড রেভিনিউ, বিভিন্ন ধরনের রেভিনিউয়ের ক্ষেত্রে কোনো ডিসপিউট থাকলে সেটা এই কোর্টে নিষ্পত্তি হয় প্রথমে। তারপর সেটা চলে যায় কোথায়? কোর্ট অফ কালেক্টর বা ডেপুটি কমিশনার কোর্টে। সেখান থেকে যদি এখানেও নিষ্পত্তি না হলো সেখানে কমিশনার কোর্টে যায়। কমিশনার কোর্ট থেকে সবচেয়ে হাইয়েস্ট অ্যাপেক্স বডি রেভিনিউ কোর্টের জন্য, সেটা হচ্ছে বোর্ড অফ রেভিনিউ। সেটা বোর্ড অফ রেভিনিউ, যেমন আমাদের কোর্টের ক্ষেত্রে হাইয়েস্ট বডি কি? সুপ্রিম কোর্ট, সেরকম এখানে বোর্ড অফ রেভিনিউ। বোর্ড অফ রেভিনিউ কিন্তু ফাইনালি মামলার নিষ্পত্তি হয়, যেখানে রেভিনিউ সংক্রান্ত কোনো, আয় সংক্রান্ত, ট্যাক্স সংক্রান্ত কোনো যদি মামলা থাকে সেক্ষেত্রে বোর্ড অফ রেভিনিউ সেটা নিষ্পত্তি করে। এবার দেখো মার্জিনালাইজ পিপল যেগুলো আছে, যারা একদম প্রান্তিক মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু সরকার সুবিধা করে। যেমন লোক আদালত, দেখো প্রচুর ছোটোখাটো কেস হয়, যেমন ধরো মাইনর কোনো ডিসপিউট হলো বা গাড়ির চালান করে দিল, ঠিক আছে, ওভার স্পিডিংয়ের জন্য। সে এবার তুমি মনে করো চালান করলো তোমার, তুমি এবার সেটাকে কি করবে? সেটা হয় তোমাকে চালান ভরতে হবে। এবার তোমার যদি মনে হয় যে না আমি ভুল করিনি, সেক্ষেত্রে তোমাকে কোর্টে যেতে হবে। তো এখন যদি আমরা আগের কোর্টগুলোতে যেতাম তাহলে আমাদের অনেক সময় লাগতো। সেই জন্য কি করা হয়? লোক আদালত বসানো, প্রত্যেকটা সাব ডিভিশনে, মহকুমাতে কিন্তু লোক আদালত বসে, বছরে 2বার করে, 1বার করেও বসে। সেই লোক আদালতে গিয়ে কিন্তু এই মামলাগুলো নিষ্পত্তি করা যায়। মামলাগুলো মনে করো টাকা কমিয়ে দেয় অনেক সময়, বা যদি তোমার কাছে আসল তথ্য প্রমাণ থাকে সেক্ষেত্রে একদম সরিয়ে দেয় সেই চালানটা। সেগুলো কিন্তু লোক আদালতে হয়, যাতে ছোটোখাটো মামলার জন্য কিন্তু এই জিনিসটা করতে পারে। ডিলে, যাতে মনে করো প্রচুর কেস না জমে যায়, ডিলে না হয়, ব্লকেজ না হয়। ঠিক আছে, ছোটোখাটো মামলার যদি সবই কোর্টে চলে যায়, তো কোর্টে এমনি প্রচুর কেস, সেখানে তো ব্লকেজ হয়ে যাবে, কোর্টে প্রচুর ডিলে হবে, তাই তো। তাই জন্য লোক আদালত বসানো। কে থাকে লোক আদালতে? মেনলি রিটায়ার্ড জাজরা থাকে। এবার দেখো, আরেকটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। পাবলিক ইন্টারেস্টের জন্য যে কেসগুলো করা হয় সেটাকে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বলে। এটা কি করে? এটা অ্যালাউ করে কমপ্লেন রেজিস্টারের জন্য, কোথায়? বিভিন্ন হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে। কোনো মনে করো কোনো কিছুর জন্য যদি স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার ব্যাপার থাকে, যেখানে মনে করো কেউ কেস করেনি কিন্তু কোনো পাবলিক যদি সেক্ষেত্রে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে, সেক্ষেত্রে কিন্তু সেই কেসে নিষ্পত্তি হয়। সেটা কেন করা হয়? যাতে উইকার সেকশনকে সাহায্য করা যায়, বাউন্ডেড লেবার, ওমেন, চিলড্রেনদের যাতে সাহায্য করা যায়, সেক্ষেত্রে কিন্তু এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করা হয়, পিআইএল বলে। এবার দেখো, আমাদের যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস আছে আর ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এরা 2009 সালে কিন্তু বিভিন্ন যারা মার্জিনালাইজ পিপল তাদের জন্য কিন্তু
ইনিশিয়েটিভ নিয়েছিল, একটা মানে প্রজেক্ট এনেছিল, যে প্রজেক্টে তারা কি করতো, ওমেন, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মাইনরিটিজ, এদেরকে যাতে লিগাল অ্যাডভাইস দিতে পারে, লিগাল সাহায্য করতে পারে। এবার তার জন্য কিন্তু তাদেরকে শিক্ষিত করা, যে তারা কেমনভাবে তাদের যে বিচার ব্যবস্থা, বিচার নিতে পারে, ন্যায় নিতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু এই ডিপার্টমেন্ট অফ জাস্টিস আর ইউএনডিপি কিন্তু তার জন্য কাজ করে, বিভিন্নভাবে করে। যেমন রেডিও প্রোগ্রামের মাধ্যমে, এস এম এস ক্যাম্পেনিং এর মাধ্যমে, অ্যাডাল্ট লিটারেসি মানে শিখিয়ে তাদেরকে, মানে বয়স্কদের শিখিয়ে, তারপর ট্রেনিং দিয়ে, যাতে কি হয়, দেখো ওমেনদের ক্ষেত্রে অনেক সময় ডোমেস্টিক ভায়োলেন্স হয়, তাই তো, সেক্ষেত্রে অনেক মেয়েরাই কিন্তু এই কেস করতে যায় না, তাই তো, ন্যায় বিচার করতে যায় না, পিছিয়ে পড়া বেশিরভাগ মহিলারা। সেক্ষেত্রে কিন্তু তাদেরকে যাতে উন্নত করা যায়, তাদেরকে যাতে লিগাল অ্যাডভাইস দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু এরা এই প্রজেক্টটা চালু করেছিল। এটা আমাদের কোর্টের পুরো স্ট্রাকচার ছিল। আজকের ক্লাসে এইটুকুই, থ্যাংক ইউ।